আমাদের দেশে নেতার ছেলেরা বিদেশে পড়ে আবার নেতা হয়ে দেশে ফিরে আসে। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠো, ফেসিবাদকে আমরা সবাই রেড কার্ড দেখিয়ে যাব। আগের থেকে শুনেছি যে আমরা আসামি ধরে এনে দেই, জাজরা ছেড়ে দেয়। এটা অনেক পুরনো কমপ্লেন, আমি এটা বোধহয় 20-30 বছর যাবৎ শুনছি। তো আমার একটা জিনিস শুধু এখনকার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন। অনেক সময় এজাহার অনেক তথ্য থাকে না, কিন্তু আপনি এফআইআর লেখার সময় এটা তো আপনার হাতে, আপনার তো সেই এফিসিয়েন্সিটা আছে। আসামির পরিচয় যতটা জানানো যায় জানানোর চেষ্টা করেন। বিশেষ করে যখন ফরওয়ার্ডিং দিবেন, অ্যারেস্ট করার ক্ষেত্রে তো আপনার ফরওয়ার্ডিং দেওয়ার অথরিটি আছে। ফরওয়ার্ডিংয়ের মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিন, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আবার যিনি জামিনের যোগ্য, গত আমলের মতো তাকে জামিন থেকেও বঞ্চিত করেন না। বাট মোট কথা হচ্ছে ওভারঅল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেটা মাথার মধ্যে রাখবেন। আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। পুলিশ ভাইরা অনেক কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে যখন ধরে আনে, হত্যা মামলার আসামি, জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই আসামিরা বেরিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে কতটা বাধাগ্রস্ত করতে পারে। এগুলি আইনের কথা, এগুলি আমার বানানো কথা না। এখানে আপনাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই, এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। যারা এখানে প্রসিকিউটর আছেন আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা হচ্ছেন সরকার এবং কোর্টের মধ্যে একটা ব্রিজের মতো। অনেক সময় যদি পুলিশের রিপোর্টে যথেষ্ট তথ্য না থাকে বা আদালত যদি যথেষ্ট পরিমাণ ওয়াকিবহাল না থাকে, অনেক তথ্য দিয়ে, পরামর্শ দিয়ে, যুক্তি দিয়ে দায়িত্ব পালন করার স্কোপ আপনাদের রয়েছে। ডিসি সাহেব যারা আছেন আপনারা জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, প্রসিকিউটরের সাথেও আপনাদের বিভিন্ন যোগাযোগ থাকে। তা আমরা মনে করি এই 4টা প্রতিষ্ঠান যদি আরও বেশি সমন্বয়ের সাথে কাজ করেন, আরও বেশি, অনেক সময় আপনারা দায়িত্বশীল থাকেন, সব ক্ষেত্রে যদি আরও দায়িত্বশীল থাকেন, তাহলে আমরা এই যে বর্তমান সময়ে যে চ্যালেঞ্জটা প্রথমে বর্ণনা করলাম সেটা আরও সাকসেসফুলি মোকাবেলা করতে পারবো। আমাদের এখানে গণহত্যা হয়েছে, এটা মাথায় রেখেন। আমাদের এখানে 15 বছর গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। আমাদের এখানে 15 বছর অরাজকতা হয়েছে, এগুলো তো বানানো কথা না, আপনারা প্রত্যেকে জানেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। তা আমরা যদি এই পুলিশ, কোর্ট, প্রসিকিউটর, ডিসি আমরা যদি এই বার্তা দিতে না পারি যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে, আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। আমাদের বিবেকের কাছে, আমাদের শপথের কাছে, আমাদের আচরণ বিধির কাছে, আমাদের স্রষ্টার কাছে আমরা কি জবাব দিব? যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে, পুলিশ আদালত ঠিক মতো ফাংশন করে, তখন এই যে মবক্রেসি, যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি মানে সোচ্চার হই, আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ঠিক মতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরও কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। মানুষ দেখতে চায় রাষ্ট্র এক্সিস্ট করে থ্রু দিস অর্গানাইজেশনস, থ্রু দিস ইনস্টিটিউশনস। সেক্ষেত্রে আমরা সবাই, ইনক্লুডিং মি, আমরা সবাই আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিব, আরও বেশি কোঅর্ডিনেট করব। আসসালামু আলাইকুম। ফেসিবাদের সময় সংগঠিত অপরাধের বৈধতা উৎপাদনের জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটিত। আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সিট সমস্যাটি রয়েছে, আমি সময় যেহেতু কম, বক্তব্য অত্যন্ত বিরক্তিকর, অনেকক্ষণ ধরে একই কথা হচ্ছে, সরাসরি কথায় চলে যাচ্ছি। এই যে সিট সমস্যাটি এতদিন পর্যন্ত বারবার বলা হচ্ছিল সিট সমস্যা, আপনারা দেখেছেন এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে জিয়ে রাখা একটি সমস্যা। যখনই ছাত্রলীগ হলমুক্ত করা হলো, যখনই এই হলগুলো প্রশাসনের দখলদারিত্বের মধ্যে তখনই হচ্ছে এই সিটের সমাধান হয়ে গিয়েছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা এই যে ফেসিজমের একটি ছোট একটি ভার্সন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা স্টেট কল্পনা করি, সেখানে প্রত্যেকটা মানুষ ব্যক্তি পর্যায়ের ফেসিস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভভাবে ফেসিস্ট, শিক্ষকরা ফেসিস্ট, এবং সেখানে হচ্ছে হলের মধ্যে একটা ফেসিজমের চর্চা হয়। সেই জায়গায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের ফেসিজমের ঊর্ধ্বে যেতে হবে। যেমন ফোর্থ ইয়ারের পরে যখন একটা ছেলে চলে যায় বা মাস্টার্সের পরে যখন একটা ছেলে চলে যায়, তখন সে কিভাবে সিটটাকে ধরে রাখতে পারে সেটার জন্য সে বৈধতা উৎপাদন করতে থাকে। সে এই সিটটাকে ছেড়ে না দেওয়ার জন্য শত ধরনের যুক্তি সে দাঁড় করাতে থাকে। বক্তব্য সংক্ষিপ্ত করছে, বর্তমান যেই প্রশাসনিক কাঠামো, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই যে এই বিশ্ববিদ্যালয়ে খেটে খাওয়া মানুষের ছেলেরা পড়তে আসে, আমাদের দেশের নেতার ছেলেরা বিদেশে পড়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেলেরাও বিদেশে পড়ে। আর নিতান্তই যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, নিতান্তই চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ে না পড়ুক, প্রাইভেটে পড়ুক। আর যারা নিতান্তই বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়, তারা কিন্তু হলে থাকতে হয় না, তারা হচ্ছে কোয়ার্টারে থেকে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের দেশে নেতার ছেলেরা বিদেশে পড়ে আবার নেতা হয়ে দেশে ফিরে আসে। আর যারা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে, তারা হচ্ছে নেতার ছেলের পিছনে, তারা হচ্ছে কামলা খেটে তাদের হচ্ছে একাডেমিক জীবন শেষ করতে হয়। আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠো। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠো। আমরা আর ফেসিজমকে, আমাদের এই বিভাজনের মধ্য দিয়ে ফেসিজম আমাদের মধ্যে আবার গড়ে উঠুক, সেটা আমরা চাই না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফেসিবাদকে আমরা সবাই রেড কার্ড দেখিয়ে যাব। সালামু আলাইকুম।